প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকের দিনটি বেশ কিছু কারণেই বিশেষ। শুরুতেই বলতে চাইব, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। আজ ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি পবিত্র দিন এবং এই দিনে আমরা স্মরণ করছি আমাদের সকল ধর্মপ্রাণ মুসল্লিদের শ্রদ্ধার জায়গাটিকে। একই সাথে আরও একটি কারণে আজকের দিনটি বিশেষ প্রিয় দর্শক, কেননা আজ আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাংলা সাহিত্য পড়ি, তাদের প্রত্যেকের ঘরেই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি করে বই কিন্তু থাকেই। এবং রবীন্দ্রনাথের সৃষ্টিকে যিনি তার নিজের জীবন দর্শন হিসেবে বেছে নিয়েছিলেন, সেই মানুষটির আজ জন্মদিন। মিতা হক, যিনি কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রনাথের গানে এবং তার কণ্ঠে গুণমুগ্ধ হয়েছেন শ্রোতারা। তার কণ্ঠে খুঁজে পেয়েছেন আত্মশুদ্ধি এবং তার কণ্ঠে খুঁজে পেয়েছেন শান্তির আহ্বান। একই সাথে তিনি 24টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন, অর্জন করেছেন কোটি দর্শকের, কোটি শ্রোতার ভালোবাসা। একই সাথে অর্জন করেছেন শিল্পকলা পদক, 21 পদক সহ আরও অসংখ্য পুরস্কার। তার জন্মদিনে চ্যানেল আই পরিবার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তাকে নিয়ে কথা বলার জন্য, তাকে আরও একটু ব্যক্তিগতভাবে বোঝার জন্য, জানার জন্য আজকে তারকা কথনের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন তারই সুযোগ্য কন্যা এবং একই সাথে সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী ফাহরিন খান। জয়িতা, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন মানুষ, তিনিও সংগঠক, নির্দেশক এবং আমাদের সকলের ভীষণ রকম পরিচিত একজন মানুষ, মুস্তাফিজ শাহিন। স্বাগত আপনাকেও। আমি আসলে যেমনটি বলছিলাম, আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয় শিল্পী, আমাদের প্রিয় শিল্পী মিতা হক। তার কণ্ঠে আমরা যখন রবীন্দ্রনাথের গান শুনি, তখন আসলে মনে হয় গানটি তিনি বোঝাচ্ছেন, শুধু পরিবেশন করছেন না। আজকের দিনে মাকে নিয়ে কি বলতে চান? আলাদা করে আসলে কি বলবো, জন্মদিন মানেই বিশেষ কিছু। মা যতদিন ছিল আমাদের সাথে আমরা খুব আনন্দ করে সেটা সেলিব্রেট করতাম। এখন নেই, গত প্রায় 5 বছর ধরে তার একটা গান স্কুল আছে সুরতীর্থ। ওরা ওদের মতো করে, নিজেদের মতো করে মাকে স্মরণ করে। আমরা যাই সেখানে গিয়ে আমরা গান করি একসাথে, সবাই মিলে মাকে নিয়ে গল্প হয়। তো ওইভাবে একটা আয়োজন হয়, খুব ইনফর্মাল সেটা। এছাড়াও মার জন্মদিন, মৃত্যুদিন সব কিছু মিলিয়ে আমার বাবা মা দুজনে যেহেতু চলে গেছে, তাদের জন্য আমরা এবং মার গানের স্কুলটি সুরতীর্থ, আমরা সবাই মিলে একটা ফ্রি হেলথ ক্যাম্প করি এভরি ইয়ার। তো এভাবে আসলে তাদের লেগাসিটাকে আসলে মেনটেন করা বা চালিয়ে নিয়ে যাওয়া, সেটার জন্য আসলে কাজ করার চেষ্টা করি বা করতে চাই সব সময়। এটা আসলে মানে শুধু গানের কারণে না, উনি স্টার্ট ছিলেন সেটা না, তার আমি এটা আসলে কীভাবে বলবো, তার মধ্যে অনেক মানবিক বিষয় ছিল। সে চলে যাওয়ার আগে অনেকবার এটা বলেছে যে আমি একটা ফ্রি হেলথ ক্যাম্প করতে চাই। হ্যাঁ, তো উনি থাকা অবস্থায় আমরা করতে পারিনি, তো যাওয়ার পরে আমরা সেটা শুরু করেছিলাম। তো এই আর কি, জন্মদিন মানে তাকে মনে তো করছি ডেফিনেটলি। আমরা একটু শাহিন আপনার কাছে যেতে চাই, কি বলবেন আসলে শিল্পী মিতা হক নিয়ে? জয়িতা যেটা বললো, শিল্পী মিতা হক আসলে শিল্পী তো সবার কাছেই ছিল। মানবিক দিকটার কথা যদি বলি, তাহলে মানবিক মিতা হক অনেক বড় শিল্পী মিতা হকের চাইতে। এটা কেন বলবো, কারণ অনেকগুলো ব্যাপারই আছে। তার সাথে যারা পার্সোনালি মিশেছে তারা আরও খুব ভালো করে বলতে পারবে। যেমন কালই তার স্কুলের সুরতীর্থর একটা প্রোগ্রাম হলো, সেখানে অনেকে অনেক কথা বলছিলেন এবং সব প্রোগ্রামে এই কথাগুলোই উঠে আসে। তার গানের দিক, শিল্পের দিকে চাইতে মানবিক দিকটাই বেশি উঠে আছে। কাকে কিভাবে দেখেছে, যেমন একটা প্রোগ্রামে গেল, হয়তো বা ঢাকার বাইরে গেল, সেখানে একটা ছোট্ট মেয়ে বা একটা অপরিচিত একজনকে কাছে টেনে নেওয়া, বলা এবং তাকে শিল্পের ব্যাপারে আগ্রহী করা। তাকে হয়তো বা সে গানের ব্যাপারে কোনো আগ্রহী নাই বা শিল্প সাহিত্যের ব্যাপারে আগ্রহী নাই, তাকে এমনভাবে বোঝানো, এমনভাবে তাকে আপন করে নেওয়া। তখন হয় কি, ওই লোকটা, অপরিচিত লোকটা হোক বা হোক, এই তারকা বা এই মানুষটা যখন আপন করে নেয়, তখন কী হয়, ওই তারও একটা আগ্রহের জায়গা তৈরি হয়, সেটা শিল্পের প্রতি হোক বা মানবিক জায়গা থেকে হোক। সে জায়গা থেকে মিতা হক আসলে অনেক মানবিক ছিলেন আর কি। সত্যি তাই। আমি আবারও একটু জয়িতা আপনার কাছে ফিরে আসছি। সঙ্গীত চর্চা ব্যাপারটা তো আসলে লেগেসির কথা আপনি বলছিলেন, যে আসলে পারিবারিকভাবেই ভীষণ রকম সমৃদ্ধ একটি পরিবারে আপনারা বড় হয়েছেন। আপনার সঙ্গীত চর্চায় মিতা হকের প্রভাব আসলে কতটুকু? আমার সঙ্গীত চর্চায় এটা আসলে সবাই জানে যে আমি আসলে অসম্ভব ফাঁকিবাজ ছিলাম। আমি কখনো আসলে ওই যেটা আসলে বলে যে বসে গান শেখা,
সেটা আমি অনেক পরে করেছি। ইনিশিয়ালি আমি আসলে বাসায় গানের ক্লাস হতো, সো গানের ক্লাসটা আমি স্কুল থেকে যখন ফিরতাম তখন দেখতাম যে সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে বাড়িতে, সপ্তাহে 2 দিন গানের ক্লাস, এবং সেটা শুধু গানের ক্লাস ছিল না, সেটা দুপুর থেকে ধরে একদম রাত পর্যন্ত চলছে, গান হচ্ছে, সেখানে চা খাওয়া হচ্ছে, নাস্তা খাওয়া হচ্ছে, কেউ কেউ ডিনার করে যাচ্ছে। তো এটা আসলে শুধু গান না, আসলে একটা কি বলবো, ওই চর্চাটা, ওই সঙ্গীত আবহ একটা তৈরি করা, এবং সেটা আমি কখনো সেখানে গিয়ে বসছি, কখনো বসছি না, কিন্তু আমার কানটা তো আসলে সামহাও তৈরি হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে। তো প্রথম দিকে আমাকে আসলে আমার বাবা মা খুব অন্যভাবে বড় করেছে, সত্যি কথা যেটা। আমাকে কোনো কিছু নিয়ে কোনো দিন প্রেশার দেয়নি যে না তোমাকে ফার্স্ট হতে হবে বা তোমাকে গানটাই করতে হবে, তোমাকে অভিনয় করতে হবে। আমাকে আসলে এরকম কিছুই বলা হয়নি, কিন্তু মানে আস্তে 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 আমি কোনো একটা সময় গিয়ে ইনভলভ হয়ে গেছি। তারপরে তার কাছে বসে শেখা শুরু হলো, যখন যখন প্রয়োজন হয়েছে, একটা শব্দ বুঝতে পারছি না বা এই জায়গাটা আসলে আমি আসলে কিভাবে গাইলে আরো অর্থবহ হবে, এই বাড়িতে থাকার কারণে এই খুঁটিনাটি অনেক কিছু আসলে খুব সহজেই পেয়ে গেছি। তো আমি তো আসলে অনেক প্রিভিলেজড। একদমই তাই। এবং আসলে তার বিভিন্ন ইন্টারভিউতেও আমরা আসলে বলতে শুনেছি তাকে যে মেয়ে হিসেবে জয়িতা আসলে এই প্রজন্মের বেশি হয়ে গেছে। সে অনেক গান শুনে কিন্তু চর্চাটাই একটু কমতে আছে। আমি আবার মুস্তাফিজ শাহিন আপনার কাছে আসছি। একজন শিল্পী হিসেবে আসলে তার চিন্তা ভাবনা কিংবা তার সংস্পর্শে আসার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? আচ্ছা, আমি মূলত আসলে মিতা হকের আগে খালেদ খানের বন্ধু ছিলাম, বন্ধু বা অনুজ ছিলাম, কারণ একসাথে আমরা থিয়েটার করেছি। খালেদ খান যুবরাজ আমার থিয়েটারের শিক্ষক ছিলেন, ডিরেক্টর ছিলেন। সেই সূত্র ধরে আসলে মিতা হকের সংস্পর্শে আসা। তারপরে আমাদের বিয়েটা হয়েছে আরও অনেক পরে, তাদের সাথে পরিচয়ের অনেক পরে বিয়ে হয়েছে। বিয়ের পরে আমি মিতা হককে খুব বেশি দিন যে পেয়েছি, তারপরও বছর 5-এর মতো না। ওভারঅল শাহিন মাকে পেয়েছে 22 বছর, না সরি 22 বছর না, প্রায় 15 বছর। আচ্ছা, হ্যাঁ, মা তো 5 বছর নাই, এটাকেও আমি কাউন্ট করছিলাম। তো ও আসলে যেটা বলছিল যে বাবার কারণে ওই যে মারও যেরকম স্টুডেন্টসরা বাসায় খুব আসা যাওয়া ছিল, বাবারও দলের এই যে যারা অনুজ ছিল, ওদের যে সমকক্ষরা ছিল, ওদের বাসায় খুব যাতায়াত ছিল আমাদের বাড়িতে। তো সেই জায়গা থেকে মার সাথে, বাবার সাথে, আমাদের পরিবারের সাথে আসলে, যেটা আমি প্রথমে যেটা বললাম, আসলে গান, নাটক, থিয়েটারের বাইরে যে আসলে আমাদের যে প্রাত্যহিক আলোচনা, প্রাত্যহিক আড্ডা, প্রাত্যহিক কথা, সেগুলোর মধ্যেই না একটা ব্যাপার ছিল। যেমন আমরা রিহার্সাল করে গেলাম, যাওয়ার পরে একটা কবিতা নিয়ে বসা হলো, কবিতা নিয়ে বসলাম আমরা, কবিতা পাঠ চলছে মধ্যরাত পর্যন্ত, সেভাবেই চললো, ওর মধ্যে খাওয়া হচ্ছে। বাসাটাই ছিল একটা, না এটা মজার গল্প আছে, মানে এরকমও আছে যে ওরা গেছে তো বাবা সবাইকে নিয়ে বসেছে যে আজকে একটা কবি নির্ঝরের স্বপ্নভঙ্গ পাঠ হবে। তো পড়তে তো এর মধ্যে আবার আমি আবার খুব কি বলবো, আমি ছোটবেলা থেকে খুব, যেহেতু সবার সাথে মানে একসাথে বেড়ে ওঠা আমার, আমি খুব মেহমানদারি করতে জানি আর কি। চাটা বানিয়ে দিলাম, একটু ট্রেটা নিয়ে গেলাম, তো ওরা পড়ছে, তো আমি ঢুকছি গেটে, তো দরজা খুলেছি, বাবা বলছে এই শুনো তুমি ট্রেটা রেখে বসো, তো বসে এখন তুমি পড়ো। এত হঠাৎ কোনো কারণ নেই, আমি জীবনও তার আগে কোনো কবিতা পাঠ করিনি। তো এরকম আর কি ছিল আমাদের সব পরিবেশটা, এরকম ছিল। বাহ, চমৎকার একটা আবহাওয়া আসলে। আড্ডা, গান, কবিতা, গল্প সবকিছু একসাথে চলছে একই সাথে, মানে এই যে সমৃদ্ধ একটা ব্যাপার, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পারিবারিক দিকটাই যদি চিন্তা করি, তাহলে পারে আমি একটু মুস্তাফিজ শাহিন আপনার কাছে জানতে চাইবো, আপনার কর্মকাণ্ড বা আপনার কার্যক্রমে আসলে আপনি শ্রদ্ধেয় যুবরাজ তাকেও পেয়েছেন, মিতা হককেও পেয়েছেন, সব মিলিয়ে আসলে কতটুকু মনে হয়েছে আপনার অভিজ্ঞতার ঝুলিটা কতটুকু সমৃদ্ধ হয়েছে? অভিজ্ঞতার ঝুলি তো আসলে তারা দুজনই, আমি বলবো দুই ক্ষেত্রে কাজ করলেও তারা আসলে প্রতিষ্ঠান ছিল। প্রাতিষ্ঠানিকভাবে আমি যেমন থিয়েটার করছি, আমি প্রাতিষ্ঠানিকভাবে থিয়েটারে পড়াশোনা করিনি বা থিয়েটার থেকে আসেনি। আমি আসলে এই লোকগুলোর সংস্পর্শে এসে, যেমন আমার আরেকজন গুরু ছিলেন আলী জাকের, শ্রদ্ধেয় আলী জাকের, ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। কামালউদ্দিন নীলু, ওনারা আমার টিচার ছিল, শিক্ষক ছিলেন। তো সেভাবে করে শেখার তো আসলে ওই যে কোনো পার্টিকুলার কোনো সময়ও ছিল না, ধরাবাঁধানোর ব্যাপারও ছিল না, প্রাত্যহিকভাবে প্রতিদিনই আমি শিখতাম। আর একটা কাজ আমার রেগুলার করা হয়েছে খালেদ খানের সাথে। উনি যখন ইউনিভার্সিটি লেভেল আর্টসের টিচার ছিলেন, উনি ক্লাস নিতেন, ইন্ট্রোডাকশন টু ড্রামা।
সেখানে আমি আসলে ওনার যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হতো সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি নিতাম। আচ্ছা। তো সেভাবে করে তার সাথে আমার অ্যাটাচমেন্ট এত বেশি ছিল যে ওই বিনিময়ের ব্যাপারটা ছিল, এবং সে এত আধুনিক লোক ছিলেন। যদিও আজকে মিতা হকের জন্মদিন প্রাসঙ্গিকভাবে তার খালেদ খানের কথা আসছেন, তো দুজনের একই অবস্থা যে প্রাত্যহিকভাবে ওনারা এত আধুনিক ছিলেন যে আমি তার অনুজ হিসেবে আমি যখন তাকে বলতাম বা একটা পরামর্শ দেওয়া বা সেটাকে খুবই আধুনিকতার সাথে নিতেন এবং নিয়ে সেটাকে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করতেন। মিতাও একই রকম ছিলেন। তিনি নতুনকে আহ্বান করা বা নতুনের কাছ থেকে নেয়া, নতুনদের কি করা, সবসময় সম্মান করা, যেটা পারস্পরিকভাবে আসলে হয়, সেটা দুজনের মধ্যেই ছিল। চমৎকার। আমরা আবারও জয়িতা আপনার কাছে একটু ফিরে আসছি। যে বাসায় এরকম একটা আবহ, একই সাথে গান শেখা, এবং এই যে গান শেখা, আবৃত্তি শেখা, সব কিছুই কিন্তু আমরা বলতেই পারি যে বাবা মায়ের কাছ থেকেই অনেকটা শেখা। এই শেখার সময় আসলে শিক্ষক হিসেবে তিনি নিশ্চয়ই আপনাকে সে সময় বিভিন্ন রকম নির্দেশনা দিতেন, যেটা এভাবে করো বা উচ্চারণটা এরকম করো, এর বা নানান ধরনের নির্দেশনা থাকতে পারে। এখনো কি মনে পড়ে এরকম কোনো কিছু? হ্যাঁ, আমার পুরোটাই আসলে আমি তাদেরকে দুজনকেই মাথায় রেখে চলি। কারণ মার গানের যেটা সবচাইতে বড় বিশেষত্ব আমার কাছে, যে উনার একটা মেধহীন গায়কী ছিল, যেখানে কোনো রকম কোনো ম্যানারিজম ছিল না। তো সেটা আমার কাছে মনে হয় যে উনাকে সবার থেকে আলাদা করেছে। এটাই আমার মনে হয় উনি যা বলতে চাইতেন গান শেখানোর সময়, মূল কথা আসলে এটাই ছিল যে স্বাভাবিকভাবে একটা উচ্চারণ, স্বাভাবিকভাবে একটা সুর লাগানো, সহজ, মানে গানটা শুনতে যেন সহজ লাগে, সেটাই আসলে মূল ফোকাস ছিল যখন গানটা শেখাতো। আর আমার বাবা মা দুজনই বাণীর ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগী ছিলেন, কারণ রবীন্দ্রনাথের গান খুব বাণী নির্ভর। তো গান শেখার আগে গানটা পড়ে নেয়ার সিস্টেম ছিল আমাদের, যে গানটা আগে পড়তে হবে, গানের অর্থটা আগে বুঝতে হবে, তারপর তুমি সুরে ঢুকো, আগে কথাটা বুঝে নাও। তো এগুলো তো আসলে খুবই বড় প্রভাবক হিসেবে কাজ করেছে আমার গানের জীবনে, সত্যি। এবং যখন আপনি গানের অর্থটা বুঝলেন, তখন আসলে পরিবেশনের সময় কিন্তু ওই দরদটা চলে আসে, সেটা একটা ডিফারেন্স ক্রিয়েট করে। হ্যাঁ, একদমই তাই। এবং আপনি যে বললেন মেধহীন, এটা কিন্তু শুধুমাত্র গান পরিবেশনের ক্ষেত্রে না, আমরা যখন তার কথা শুনি বিভিন্ন ইন্টারভিউতে, খুব সাবলীল, খুব সহজভাবে তিনি বলে যান। ভীষণ অন্যরকম লাগে তার কথাগুলি শুনতে। কোনো ধরনের অতিরিক্ত কোনো ব্যাপার থাকে না, কোনো অতিশায়ন থাকে না তার কথার মধ্যে। আমরা আবারও মোস্তাফিজ শাহীন আপনার কাছে যাচ্ছি। যে সংগঠক বা সংস্কৃতি কর্মী হিসেবে তিনি তো অনবদ্য ছিলেন এক কথায়। কতটা সংগঠক মনে হয় আসলে মিতা হককে আপনার কাছে? কতটা সংগঠক মনে হয় সেটার প্রমাণ আসলে তার কাজেই দিয়েছেন। কারণ তিনি আমি যতটুকু জানি, এটা ভুল হলে জয়িতা একটু ধরিয়ে দিও, ছায়ানটে উনি নিয়মিত, মানে ছায়ানটে উনি গেস্ট ডিরেক্টর টিচার হিসেবে ছিলেন না, অতিথি শিক্ষক হিসেবে ছিলেন, প্রথমে ছিলেন, পরে রবীন্দ্র বিভাগীয় প্রধান ছিলেন। সেখানে যে সেটা হওয়ার পরেও ছায়ানটের যে কোনো ব্যাপারে আমি দেখতাম যে, আমি যতটুকু জানি আর কি আমার জায়গা থেকে, খুব সবসময় সে সাবলীল ছিলেন এবং বলতেন তার যত সিদ্ধান্তর কথা বা তার পরিকল্পনার কথা বলতেন। এছাড়া রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলেন অনেক বছর, কয়েকবারই ছিলেন বোধহয় না, অথবা, কিন্তু তখন তার যে কাজগুলো ছিল, এই সংগঠনের কাজ ছিল তো আসলে সারা বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের নিয়ে সংগঠন কার্যক্রম যা হয় আসলে, সম্মেলন করা, বিভিন্ন জেলায় জেলায় অজপাড়াগায় যে গান শেখানো এবং র্যান্ডম চলে যেত। আমার পুরো ছোটবেলায় কেটেছে যে মা এই সপ্তাহে চাঁদপুর, পরের সপ্তাহে ফরিদপুর, তারপরের সপ্তাহে রাজবাড়ি গিয়ে গান শেখাচ্ছে। আমার অভিজ্ঞতা ছিল তার সাথে। আমার একবার গিয়েছিলাম, মনে আছে, শিলচর, করিমগঞ্জে শিলচরে গিয়েছিলাম দেখতে। আমি তো দেশের মধ্যে তো সংগঠন হিসেবে ছিলেনই, কিন্তু আমি বলছি দেশের বাইরে যে তার যা গ্রহণযোগ্যতা ছিল, আমি শিলচরে যে টের পেয়েছি আসলে। আচ্ছা, সে কলকাতায় তো একরকম ছিলই, কিন্তু শিলচর তো আরেকটা জায়গায়, সিলেটের ওই পাশে বাংলা ভাষীদের কাছে মিতা হকের যে গ্রহণযোগ্যতা এবং অসাধারণ লেগেছে। এবং ওইখানেও দেখলাম যারা
অর্গানাইজ করছে, যারা ওখানকার শিল্পী, তাদেরকে নিয়ে যে কথা বলছে, গানের বাইরের কথা কিন্তু এগুলো, কিভাবে আরো মানুষকে সম্পৃক্ত করা যায়, কিভাবে গানের মধ্যে আনা যায় লোকজনকে, কিভাবে উৎসাহিত করা যায়। তো এটা তো আসলেই সব শিল্পীর ক্ষেত্রে বোধহয় হয় কিনা আমি জানি না। সবার শিল্পীরা তো গানটা করে, গানের পরে আচ্ছা ঠিক আছে আমার গান আমি করেছি, এর পরবর্তীতে গানের জন্য কাজ করা, অন্যরা গান করবে, তার অনুযুদের জন্য কিছু করে যাওয়া, ভাবা, তো সেটা সবসময় ভাবতেন। তো সে হিসেবে সংগঠক হিসেবে অসাধারণ ছিলেন, তো বলতেই পারি। এবং আসলে তিনি যে সময় রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা শুরু করেছেন সেটা তো মানে রীতিমতো যুদ্ধ করার মতো একটা ব্যাপার ছিল সেই সময়টায়। এবং তখন যদি আমরা চিন্তা করি কলকাতার রবীন্দ্রসঙ্গীত আর বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গায়কিতে একটা মানে চোখে পড়ার মতো একটা পার্থক্য আমরা দেখেছি। এবং একই সাথে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চাও কিন্তু তিনি ভীষণ রকম সোচ্চার ছিলেন। তিনি বলতেন, আমরা বলতে শুনেছি তাকে, যে এখন তো শিল্পীরা আসলে দেখতে কেমন লাগছে সেটাকে বেশি জোর দিতেন। হয়েছে তাকে নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে যেমন আমারও কোনো সময় মানে আমি আসলে খুব খোলামেলায় কথা বলি এগুলো নিয়ে, মানে আমি তার সন্তান, আমি একটা অন্য জেনারেশনের মানুষ, আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা একটু পরিবর্তন আসতেই পারে। এগুলো যখন কথা হতো তখন রেগে যেত, কোনো সময় বুঝিয়ে বলার চেষ্টা করতো যে একটা সৃষ্টি যে করে গেছে সেটাকে সেরকমই রাখাটাই আসলে উচিত, সমীচীন। তুমি যদি নতুন কিছু করতে চাও তুমি তোমার মতো করো, অন্য তোমার নিজের ক্রিয়েশনে করো, তুমি আরেকজনের ক্রিয়েশনে কেন হাত দিচ্ছ? তো আমি আসলে এখন কি আমার কাছে মনে হয় যে এই ধরনের মানুষের আসলে খুব প্রয়োজন আছে বেসিকটাকে ধরে রাখার জন্য। একদম, না হলে আসলে এতদিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেত। কিন্তু একটা খুব আছে না যে একটা ভিত থাকা খুব জরুরি, সেটা আমি শুধু রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলছি না, আমি সমস্ত ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রেও একটা বেসিক জায়গা থাকা দরকার, গ্রাউন্ডেড হওয়া দরকার। তো আমার এখন মনে হয় যে হ্যাঁ ঠিকই বলেছে, এবং আমিও চেষ্টা করি। তখন কি আসলে এই সঙ্গীত চর্চার ক্ষেত্রে বা আপনাকেও নিশ্চয়ই তিনি যেহেতু গাইড করেছেন, হ্যাঁ আমাকে জ্বালিয়েছেন ভীষণ রকম বকা দিয়েছেন। আমার প্রথম অ্যালবামের সময় একটা গানের একটা জায়গা রেকর্ডিং চলছে, তো আমি একটু মানে আমি স্বরলিপি চেঞ্জ করছি না, কিন্তু আমি যেভাবে গাইছি সেটা একটু অন্যরকম শোনাচ্ছে আর কি, গায়কিটার জন্য খুব সম্ভবত। সেটা সে আমাকে করতে দিল না, আমাকে সেই স্বাধীনতাটা দিল না, এবং এটা আমি অনেকদিন রেগেছিলাম। হ্যাঁ আমি হয়তো বা আমি গাইলে আমার মতো একটা চেহারা হতো সেটা, কিন্তু খুব স্ট্রিক্ট ছিল। আচ্ছা, যেটা দিয়ে আমি সত্যি কথাই বলছি যে খুব রেগেওছি, অনেক সময় অসম্ভব বিরক্ত হয়েছি, এবং ওইটা নিয়ে আমি অনেকদিন গজগজ করেছি। যখন রেকর্ডটা আমি এখনো শুনি আমার রাগ উঠে যায়, কেন আমার সাথে এটা করলো। তো মানে খুবই সিম্পল একটা, মানে 1 সেকেন্ডের একটা জায়গা আর কি। কেন করলো মনে হয়? সে তো তার ওই জায়গাটাতে অসম্ভব রকম স্ট্রং ছিল যে আমি স্বরলিপি যেটা আছে আমি সেটা সেভাবেই করতে চাই। মানে আসলে রবীন্দ্রনাথের প্রতি তার ভালোবাসা এত বেশি প্রকট ছিল, তার সৃষ্টিকে তিনি এত বেশি ব্যক্তিগতভাবে নিয়েছিলেন। এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমার মনে হয় যে মা বেসিক্যালি মানুষটা এরকম, একদম ফিল্টারবিহীন। আপনাকে যদি পছন্দ করবে, আপনাকে একদম মানে এখানে যারা আছে সকলে সেটা বুঝতে পারবে, কিন্তু কোনো কারণে যদি সে কোনো নেগেটিভ কোনো এনার্জি পায় সেখান থেকে, আপনি তার চোখ দেখলে বুঝতে পারবে। সো সে খুব মানে একদম সাদা কালো, এর বাইরে আর কোনো কিছু সে দেখতো না। তো এটাতে আমাদের অনেক সময় অনেক অসুবিধা যে হয়নি তা কিন্তু না, হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা তাকে অনেক মানুষের থেকে আলাদা করেছে। ডিপ্লোমেসি জানতো না একদমই, একেবারে একদম র। আমরা একটু আবারও মোস্তাফিজ জাহান আপনার কাছে আসছি। তাকে নিয়ে তো অনেক স্মৃতি, এবং এত স্মৃতির ভিড়ে এখন যখন জয়িতাপা বলছিলেন যে 22 বছর তিনি শারীরিকভাবে নেই, কিন্তু মনে হচ্ছে আমাদের সাথে যেন মিশেই আছেন, তার উপস্থিতিটা এত বেশি আমাদের মাঝে বিরাজ করে। আমরা একটু জানতে চাইবো তার অনুপস্থিতিটা আসলে কিভাবে অনুভব করেন, বা কোন সময়টা মনে হয় যে তিনি থাকলে বিষয়টা আসলে অন্যরকম হতো? সেটা আসলে সবসময় আসলে পার্টিকুলার আলাদা করে কোনো সময় বলা যাবে না, এটা সবসময় সেটা মনে হয়, এবং এটাই বোধহয় মনে হবে বাকি যতদিন যাবে। আর ভুলতে চাই এটা তো আসলে ভোলা যাবে না, কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু মানুষ থাকে যারা আসলে এমনি তো আত্মীয়তার বন্ধনে আছে, কিন্তু বন্ধুত্বের বন্ধনটা তার সাথে এমন ছিল যে সেটা প্রাত্যহিকভাবে প্রতিনিয়তই ঘটনার অনেক ঘটনার সাথেই সে জড়িত থাকে, এবং মনে হয় যে হ্যাঁ সে থাকলে কি এরকম হতো, বা
যে কোনো পরিস্থিতিতে আমরা এই যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি হোক, আমাদের সামাজিক পরিস্থিতি হোক, আমাদের আমি যদি নতুন কোনো কাজ করি বা মঞ্চের জন্য থিয়েটারে কোনো কাজ করি, সে খুব ভালো সমালোচক ছিলেন। তো তখনও মনে হয় যে নতুন একটা কাজ করলে তাহলে বিতাহক কি এভাবে করে বলতো বা ওনার কি, তো সেটা সবসময় হয় আসলে। জয়িতা, আপনার কাছে আসছি, মেয়েকে নিয়ে তো নিশ্চয়ই তার নানান ধরনের স্বপ্ন বা পরিকল্পনার ব্যাপারটিও থাকতে পারে। মা আসলে কেমন চাইতো যে আমার মেয়েটা কি করুক বা কোন দিকটাতে ফোকাস করবে? কোনো প্রেশার নাই, কিন্তু গানটা মানে আমার গান পছন্দ করতো। আচ্ছা, তো ওই কারণে চাইতো যে আচ্ছা যেহেতু মানে তার কাছে মনে হতো যে আমি ভালো গাইছি, তো ও চাইতো যে আচ্ছা গানটা করুক, ঠিক করে মন দিয়ে গান করুক। কিন্তু এছাড়া আসলে তার জীবনে চাওয়া একটাই ছিল, আমার কাছে মনে হয়, যে আমি তার আশেপাশে থাকি যে কোনো মূল্যে। এর চেয়ে বেশি কিছু মানে যদি আমি শুধু শেষের 5 বছর চিন্তা করি, মানে ডায়ালিসিস করছে, কিডনি ড্যামেজড হয়ে গেছে, তখন একটু মানে কাজ আসলে পারতো না, ফিজিক্যালি আসলে লোড নিতে পারতো না। ছায়ানটে যেত, গানের ক্লাস নিত বা সুরতীর্থের ক্লাস নিত, এর বাইরে খুব বেশি কিছু আর করার মতো এনার্জি পেত না। কিন্তু সে আসলে তার আমাকে নিয়ে আসলে আমার কাছে মনে হয় শেষ 5 বছরের চাওয়া ছিল যে কোনো মূল্যে আমি বাসায় থাকি, আমি তার কাছে থাকি, আমি তার আশেপাশে থাকি। আর আমাকে মুখ ফুটে যেটা আসলে বলেছে সেটা হচ্ছে যে গান রেকর্ড করা শুরু করো। আমি তো ওই যে ফাঁকিবাজি তো শুধু আসলে চর্চার ক্ষেত্রে না, মানে আমি আসলে ক্যারিয়ারের ক্ষেত্রেও সেটাই করেছি, যে আমাকে কেউ ডাকলে গেলাম, না ডাকলে আচ্ছা, মানে আমার আসলে খুব একটা মাথা ব্যথা নেই এগুলো। তো চলে যাওয়ার আগে আমাকে খুব সিরিয়াসলি সে আসলে বসে বলেছে যে তুমি বুঝতে পারছো না যে তুমি এখন যা গাইছো, তোমার বয়সের সাথে সাথে কিন্তু এই ক্ষমতাটা আস্তে আস্তে চলে যাবে। গলা এমনই এক জিনিস, তুমি রেকর্ড করা শুরু করো, গানগুলোকে রেখে দাও। তো ওইটাই আসলে করছি অল্প অল্প করে, কিন্তু আসলে আমার ফোকাসটা ওটাই, যে আসলে গানগুলো রেকর্ড করে রাখতে হবে। 20 বছর পরে যেন মনে করতে পারি কি গাইতাম। এবং মায়ের সাথে গান গাওয়ারও নিশ্চয়ই অনেক, আমার মার সাথে প্রথম আমার শো। আচ্ছা, চ্যানেলাইতে একটা মাদার্স ডে করেছিল অনেক বছর আগে, অনেক আগে, সেটা দিয়ে শুরু। তারপর এরপর তো গানে গানে সকাল শুরু তো আমি আর মা অসংখ্যবার করেছি। তারপরে স্টেজ পারফরমেন্স মার স্কুলের প্রোগ্রাম আমি করতাম তার নির্দেশনায়। আর এছাড়াও যেটা হতো যে আমি আসলে হারমোনিয়াম বাজানোতে কমফোর্টেবল না, মানে আমি দুইটাতে একসাথে ফোকাস করতে পারি না। তো আমার স্টেজে গান করা মানে মা বাজিয়ে দিচ্ছে। আচ্ছা, এবং এই যে স্টেজে গান করা, মাকে নিয়ে এত গল্প, এই গল্পের ফাঁকে ফাঁকে কিন্তু দর্শকদেরকে সাথে নিয়ে আমরা সেই ছবিগুলো স্ক্রিনে দেখতে পেয়েছি। আমরা চ্যানেলের পরিবেশনার কথা বললেন, সেই ছবিও আমরা দেখেছি। এবং আসলে মায়ের তো অনেক গুণ, এবং মা যখন সন্তান জন্ম দেয় সেই কিছু গুণ মেয়ের কাছেও চলে আসে। মেয়ের সেই আশা গুণগুলির মধ্যে কোন গুণটা মনে হয়েছে যে এটা আসলে আমাকে অনেক কাজে দিচ্ছে? বা এটা বোধহয় শাইন ভালো বলতে পারবে। খুব একদম প্রথম যদি বলা হয় সেটা তো কণ্ঠ। মায়ের মা এবং বাবাও তো ছিলেন আসলে বাংলাদেশের একদম খুবই উঁচু মানের বলবো, কবিতা আবৃত্তি করতেন, অভিনয় করতেন, আর মা তো মিতাহক গান করতেন। তো কণ্ঠই এটাই। আমরা একেবারেই শেষ পর্যায়ে গিয়ে এই কণ্ঠের একটু ছোট্ট করে গান শুনতে শুনতেই বিদায় নিব। আমরা একটু মোসাদ্দেক শাহীন আপনার কাছে জানতে চাইবো, শেষ পর্যায়ে এসে আসলে তার তো অনেক স্বপ্ন, তিনি মানুষের জন্য কাজ করতে ভালোবাসতেন, করে গিয়েছেন, এবং তার সেই স্বপ্নটাকে আপনারা ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করছেন, সেই স্বপ্নগুলো নিয়ে কাজ করছেন। আর কি কি আসলে তিনি চাইতেন বা কাদের জন্য কাজ করতে চাইতেন, এমন অপূর্ণ কোনো কিছু আছে কিনা এখনো, বা প্রত্যাশার জায়গা? ওইভাবে করে যেটা বললো হেলথ ক্যাম্পের কথা, তো আমরা ওটা করছি, আমরা রেগুলার তাকে স্মরণ করে প্রতি বছরই একবার হচ্ছে, যেটা সুরতীর্থের কিছু ভালো বন্ধু পেয়েছি আমরা, যারা একদম সব সময় তার জন্য মিতাহক, তার জন্যই সবসময় আমরা আমাদের চাইতে তারা বেশি আসলে সেটা করে। তো সেটা সবসময় করছে, সেভাবে করছে। সেইটাকে যদি আরও বড় করে করা যায়, সেটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে যদি কোনো হসপিটাল হোক বা কোনো ক্লিনিক করা বা স্বাস্থ্যসেবা যদি করা হয়, সেটা করাও যেতে পারে। আর সুরতীর্থ যে স্কুলটা আছে, সেই স্কুল গানের সাথে সাথে আরও অনেক পরিকল্পনা চলছে, সেটাকে আরও বড় করে
করা যেতে পারে। এবং এই প্রত্যেকটি পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়িত হোক। এবং আজকের দিন আবারও বলতে চাই, শুভ জন্মদিন মিতা হক। আপনি ছিলেন, আপনি থাকবেন সবসময় আপনার সুরে, আপনার আত্ম উপলব্ধিতে, আমাদের অনুভবে। এবং চ্যানেল আই পরিবার সবসময় তাকে শ্রদ্ধা জানাবে। আমরা তার সম্পর্কে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা জয়িতা আপনার কাছ থেকে 2 লাইন শুনতে শুনতে বিদায় নিব। আমার অসম্ভব কাশি, কিন্তু মার জন্য আমি চেষ্টা করব যেন তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালু গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা।